আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খান কলি আজকে তোমাদেরকে নবম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়াবো। আমাদের অধ্যায়টা শেষ হয়েছে, বিশাল বড় একটা অধ্যায় ছিল। তো এই অধ্যায়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে আরেকটু রিভিশনের মতো করে আজকে পড়তে হবে। এর কারণ কি, যে অধ্যায় থেকে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, সেটা ক খ সৃজনশীল। আমরা যদি ছোট প্রশ্নগুলোকে বড় প্রশ্নগুলোকে ভেঙে ভেঙে ছোট আকারে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। গতদিনে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস পড়েছিলাম। টপিকসটার নাম হচ্ছে মানসম্মত ও উন্নত পরিবেশের গুরুত্ব। আমরা যেহেতু দুর্যোগের সাথে বসবাস অধ্যায় করছি, তো আমরা কি করলে মানসম্মত ও উন্নত পরিবেশে থাকতে পারবো সেটা সম্পর্কে আমাদের আজকের পড়া। তো কি করলে আসলে আমরা মানসম্মত ও উন্নত পরিবেশে থাকতে পারবো সেটা সম্পর্কে আমরা পড়েছিলাম। তো সেটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা দেখো উত্তর দিতে পারো কিনা। অক্সিজেন ছাড়া মানুষ কতক্ষণ বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া মানুষ 2 থেকে 3 মিনিট বাঁচতে পারে। এটা আমরা সবাই জানি। অক্সিজেন এটার উপায় হচ্ছে যে কিছুক্ষণ আমরা যদি আমাদের মুখ বন্ধ করে নাক ধরে রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে। তো তাহলে অক্সিজেন ছাড়া কতটুকু সময় মানুষ বাঁচবে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে ফুসফুস ক্যান্সারে কিভাবে হতে পারে, কোন কোন উপাদানের কারণে ফুসফুস ক্যান্সার হয়। এখানে আমরা বলতে পারি যে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডের কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে। আমাদের বায়ুতে এই সকল গ্যাস মিশ্রিত থাকে। বললাম কার্বন মনোক্সাইড, তারপরে বললাম সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। এগুলোর ফলে আমাদের কি হতে পারে, ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্রকৃতির, এখন যে অধ্যায়টার মূল থিম ছিল যে প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশলগুলো কি কি। তাহলে এখানে আমরা কয়েকটা কৌশলের নাম বলতে পারি। যে সম্পদের ব্যবহার কমানো। প্রাকৃতিক সম্পদ পেয়েছি বলে, সৃষ্টিকর্তা প্রদত্ত বলে কিন্তু যা ইচ্ছা তাই করে এই সম্পদ আমরা শেষ করতে পারি না। তাহলে আমরা বলতে পারি সম্পদের ব্যবহার কমানো। সেই সাথে বলতে পারি আমরা যে দূষণ থেকে সম্পদকে রক্ষা করা। অবশ্যই যে সম্পদটা আমাদের কারণে দূষিত হয়ে নষ্ট হচ্ছে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। তো এরপরে আমরা বলতে পারি যে একই জিনিস একবার ব্যবহার না করে বারবার ব্যবহার করা। কোনো জিনিস একবার ব্যবহার করে দেখা যায় আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই জিনিসটা আসলে একাধিকবার ব্যবহার করার যোগ্য, তখন কিন্তু আমরা একাধিকবার ওই জিনিসটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে আমরা নতুন জিনিস সেখান থেকে তৈরি করতে পারি। তার রিসাইক্লিং করা। একটা জিনিস ফেলে না দিয়ে সেটাকে আমরা ওইটা ভেঙে আবার নতুন করে অন্য কিছু তৈরি করেও ব্যবহার করতে পারি। প্রাকৃতিক সম্পদকে বলছে পুরোপুরি রক্ষা করা, অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদ যেন রক্ষা করতে পারি সেই চেষ্টা করা। তো এই ছিল আমাদের কতদিনের পড়া, আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম। তো এই অধ্যায়টাই তো দুর্যোগের সাথে বসবাস। আমরা অনেকগুলো নাম পড়েছি এই অধ্যায়ে। তার মধ্যে যে সকল নাম আমরা লিখতে পারি সেটা হচ্ছে বন্যা, খরা, তারপরে ঘূর্ণিঝড়, তারপরে এসিড বৃষ্টি, ভূমিকম্প। এই কয়েকটা আমরা প্রাকৃতিক দুর্যোগের নাম বলতে পারি। তারপরে দেখো বলছে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি। জলবায়ু পরিবর্তনের আমি প্রথমে যে প্রশ্নগুলো বলছি, এখন 1 থেকে 5 পর্যন্ত আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এগুলো সব জ্ঞানমূলক প্রশ্ন। অর্থাৎ এটার উত্তর তুমি এক কথাতেও দিতে পারো, একটা বাক্যেও দিতে পারো, একটা শব্দেও দিতে পারো। তাহলে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কি? আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে বৈশ্বিক, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল, এটা 2 হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। এটা আমরা সবাই জানি, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন, খরা কি। খরা, আমরা জানি যে খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। তো খরা, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, খুব ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করবা। যে খরা হচ্ছে যে যখন প্রকৃতিতে বা মাটিতে, যখন প্রাকৃতিক মাটিতে কি হয় যে পানির পরিমাণ একবারে কমে যায় এবং পানির পরিমাণ কমে গিয়ে পানি শূন্য হয়, যার ফলে কোনো গাছপালা এবং ফসল
খরা বলি, ঠিক আছে, এটা আমরা বলবো খরার উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে আইপিসিসি বলতে এর অর্থ কি? আইপিসিসি এর অর্থ কি, মানে ফুল ফর্ম কি, এটা জানতে চেয়েছি আর কি। তো আইপিসিসি ফুল ফর্ম আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে লিখে নাও আইপিসিসি ফুল ফর্ম কি বা আইপিসিসি এর অর্থ কি। 4 নম্বর প্রশ্ন আইপিসিসি, এটা হচ্ছে একটা জিনিস মনে রেখো যে আসলে প্রত্যেকটা ফার্স্ট লেটারটা দিয়েই তো তৈরি হয় এটা, তাই না? আইপিসিসি অর্থ কি আমরা লিখবো, আইপিসিসি কে আসলে এর ফুল ফর্মটা বোঝায় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল লিখে দিই, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে ফুল ফর্ম। 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। তো ভূমিকম্প মাপা যন্ত্রের নাম আমরা সবাই জানি, এটা আমরা আমাদের পাঠ্য সময় পড়েছি। ভূমিকম্প মাপা যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল, রিক্টার স্কেলে ধরা পড়ে যে ভূমিকম্প মাপটা কতটুকু হয়েছে। তো এটা আমাদের 5টা জ্ঞানমূলক প্রশ্ন। এবারে আমরা বাকি যে 6 থেকে 10 পর্যন্ত পড়ব, এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি আছে আমরা একটু দেখি। 6 নম্বর প্রশ্ন বলছে যে বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বৈশ্বিক উষ্ণতা বলতে এক কথায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বলতে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া বোঝায়। কিন্তু এতটুকু লিখলে তো তুমি 2 মার্ক পাবে না, তাই না? তাহলে লিখতে হবে যে কি কি কারণে বেড়ে যাচ্ছে। এই যে আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, যেমন যানবাহন, তারপরে হচ্ছে শিল্প কারখানা, তারপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো থেকে নির্গত ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সিএফসি, তারপরে হচ্ছে ওজোন, এই ধরনের বিভিন্ন গ্যাসীয় উপাদান কি করছে আমাদের পৃথিবীর তাপমাত্রা ইনক্রিজ করতে সহায়তা করছে। এছাড়াও হচ্ছে মানে যেটা হয় যে আমরা ব্যবহার করি না এসি, তারপর রেফ্রিজারেটর, এগুলো থেকেও যে গ্যাসগুলো নির্গত হয় সেগুলো কিন্তু আমাদের এই তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে। আর যত পৃথিবী ডেভেলপ হচ্ছে তত এগুলোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং তাপমাত্রা এই কারণে বেড়ে যাচ্ছে, যার ফলে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং আমরা বলে থাকি। তাহলে এতটুকু পুরোটাই কিন্তু তোমাকে লিখতে হবে 2 মার্কের জন্য। 7 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঋতুর উপরে কি ধরনের প্রভাব পড়ে? জলবায়ু যে পরিবর্তন হয়ে যাচ্ছে এর ফলে আমাদের ঋতুর উপরে কি প্রভাব পড়ছে? আমরা জানি যে আমাদের ঋতু হচ্ছে কয়টি? 6টি, তাই না? তো এই 6টি ঋতুর জন্য নির্দিষ্ট সময় ভাগ করে আছে। তার মধ্যে যদি আমরা বর্ষাকালের উদাহরণ দিই, যে আমরা জানি যে হচ্ছে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, কিন্তু এখন দেখা যায় যে আশ্বিন মাসেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে সাথে শীতকালের টাইমটা খুব ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ শীতকাল খুব ছোট হচ্ছে, অল্প সময় হচ্ছে, কিন্তু আবার কোনো কোনো জেলাতে দেখা যাচ্ছে যে এই শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি চলে আসছে, অর্থাৎ তীব্র শীত। আবার গরমের দিন বৈশ্বিক উষ্ণতার কারণে অনেক বেশি গরম। তো এই যে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে প্রাণহানি ঘটছে। যেমন অন্যান্য প্রাণী মারা যাচ্ছে, সেই সাথে মানুষও কিন্তু অতিরিক্ত গরমে, হিট স্ট্রোকে এবং অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। তাহলে প্রাণহানি ঘটছে, আমরা এটা বলতে পারি জলবায়ু পরিবর্তনের কারণে। তো নদী ভাঙনের আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নদী ভাঙনের ফলে জনজীবনে কিরূপ প্রভাব পড়ে? নদী ভাঙন যদি হয়, আমরা তো জানি যে নদী ভাঙন, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই বাংলাদেশে নদী ভাঙন হওয়াটা একটা নরমাল বিষয়। তো এই নদীমাতৃক দেশের যে নদী ভাঙন হয়, এই নদী ভাঙনের ফলে কিরূপ প্রভাব পড়ে? নদী ভাঙনের ফলে যে জিনিসটা সবার আগে ঘটে সেটা হচ্ছে যে ক্ষতিটা ঘটে, যে প্রভাবটা ঘটে সেটা হলো জনজীবন ও অর্থনৈতিক ক্ষতি। তার মানে মানুষের জীবনেরও ক্ষতি হয়। এর কারণ কি? নদী ভেঙে যাওয়ার ফলে ফসলের জমি, তার আবাদি জমি, তারপরে মানুষের ঘর বাড়ি, বিভিন্ন ধরনের স্কুল
চলে যায়, তাহলে থাকার কষ্ট এবং হচ্ছে খাওয়ার কষ্ট, সেই সাথে মানুষ দেখা যায় যে গ্রামের মানুষরা যারা বসত বাড়ি হারিয়েছে জমি মানে ইয়েতে নদী ভাঙনে, তারা দেখা যায় যে বাড়িঘরের অভাবে শহরে এসে বস্তিতে অথবা রেল স্টেশনে মানবেত জীবনযাপন করছে। তাহলে এগুলো হলো নদী ভাঙনের প্রভাব। আমরা 9 নম্বর প্রশ্ন দেখব যে 9 নম্বর প্রশ্ন কি। 9 নম্বর হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলতে কি বুঝো। তো সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা তো জানি যে সাইক্লোন শব্দটা আসলে কোথা থেকে এসেছে। সাইক্লোন শব্দটা এসেছে হচ্ছে কাইক্লোস থেকে। কাইক্লোস থেকে। এর অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক, অর্থাৎ সাপের কুণ্ডলী। নিম্নচাপের কারণে দেখা যায় যে বাতাস প্রচন্ড গতিবেগ নিয়ে ঘুরে উপরে উঠে যায়, যে অবস্থাটাকে আমরা সাইক্লোন বলে থাকি। এই সাইক্লোনকে আমরা ঘূর্ণিঝড় বললেও এটাকে হচ্ছে আমেরিকাতে হ্যারিকেন বলা হয় এবং দূরপ্রাচ্যের দেশে টাইফুন বলে। তো এই সাইক্লোনের ফলে কিন্তু মারাত্মক আমরা ক্ষতির সম্মুখীন হই। যে সাইক্লোনের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যেটার কারণে হচ্ছে উপকূল ছাপিয়ে একদম লবণাক্ত পানি হচ্ছে আমাদের শহরে প্রবেশ করে বা উপকূলবর্তী এলাকায় প্রবেশ করে, ধানের জমি নষ্ট হয়ে যায়, মানুষের বাড়িঘর নষ্ট হয়ে যায়, অনেক সময় বাঁধ ভেঙে যায়, অনেক ক্ষতির সম্মুখীন আমরা হই। তো এটাকে আসলে সাইক্লোন বলে। এরপর আমরা 10 নম্বর শেষ প্রশ্ন দেখব, সেটা কি দেখি আমরা। সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন বলতে কি বুঝো। ম্যানগ্রোভ বন আসলে মানে সমুদ্র উপকূলবর্তী বনাঞ্চলকে ম্যানগ্রোভ বন বলে। সমুদ্র উপকূলবর্তী বনাঞ্চল, এটাকে আমরা কি বলছি, ম্যানগ্রোভ ফরেস্ট বলছি। আসলে এই বন সবসময় জোয়ার ভাটা দ্বারা হচ্ছে প্লাবিত হয় বলে এটাকে লোনামানির বন বলা হয়। এই বনের উদ্ভিদগুলো লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে বেড়ে ওঠে, আর এদের শিকড় মাটির নিচে না গিয়ে কি হয়, মাটির উপরে বের হয়ে আসে, কারণ নিচে হচ্ছে গ্যাসীয় অণুগুলো প্রবেশ করতে পারে না এই কারণে। তো এদের শিকড়গুলোকে আমরা শ্বাসমূল বা ঠেসমূল বলে থাকি, এটা আমরা সবাই জানো। এখানে কোন কোন গাছ হয়, সুন্দরী, কেওড়া, এগুলো তোমরা জানো। তো ম্যানগ্রোভ বন কি আসলে তোমরা একটু উল্লেখ করে দিও। তো এই ছিল হচ্ছে এই 10টা প্রশ্ন, 5টা জ্ঞানমূলক, 5টা অনুভবমূলক 10টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে। তো আমি এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিই। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে প্রশ্ন 3 থেকে 5 এবং 7 থেকে 9। ঠিক আছে, 3 থেকে 5 নাম্বার প্রশ্ন লিখবে এবং 7 থেকে 9 এই প্রশ্নগুলো তোমরা লিখবে, লিখে এটার উত্তর খাতায় লিখে সুন্দর করে গ্রুপে পোস্ট করে দেবে। নিয়মিত পড়াশোনা করো। দেশের অবস্থা যেহেতু ভালো না, এটা আমরা সবাই জানি। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। খুব বেশি প্রয়োজন, একেবারে ইমার্জেন্সি ছাড়া আমরা কখনো বাড়ির বাইরে বের হবো না। কারণ তুমি মনে রেখো, তুমি সুরক্ষিত থাকলে তোমার পরিবারও সুরক্ষিত থাকবে। আর পরিবার ভালো থাকা মানে সবার প্রত্যেকের পরিবার যদি ভালো থাকে, তাহলে আসলে আমাদের দেশটাও ভালো থাকবে। তাই অবশ্যই আমরা মানে স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিয়মিত পুষ্টিকর খাবার খাবো এবং সেই সাথে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবো। বাড়িতে থেকে প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবো। ঠিক আছে।